আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো বেতন ও মজুরি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায় বেতন ও মজুরি। আমরা বেতন ও মজুরিকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। এখানে লেখা আছে হলো বেতন ও মজুরি, তার মানে হলো বেতন হলো কর্মকর্তা হলে বেতন, আর হলো শ্রমিক বা কর্মচারী হলে মজুরি। বুঝে আসছে? তো বেতন হলো কর্মকর্তার, আর বেতন দেওয়া হয় কর্মকর্তাকে মাস হিসাবে, প্রতি মাসের শেষে বেতন দেওয়া হয়। আর মজুরি দেওয়া হয় কর্মচারীকে বা শ্রমিককে, আর সে বেতন পায় হলো দৈনিক বেসিসে বেতন পেতে পারে কিংবা সাপ্তাহিক বেতন পাইতে পারে। আচ্ছা, এটা মনে রাখবা। আর আমাদের যেহেতু বেতন আর মজুরি বিবরণী, তার মানে আমাদের হলো বেতন আর মজুরি মাস শেষে কত টাকা সেটা বের করতে হবে। আচ্ছা, নিট প্রদেয় মজুরি বা বেতন। নিট প্রদেয় সূত্র কি? মোট উপার্জন মাইনাস মোট কর্তন। এবার আমরা দেখি উপার্জন, এই মোট উপার্জন, এই উপার্জন সমূহ এটা, আর এটা কর্তন সমূহ। উপার্জন মানে কি? বেতনের সাথে এগুলো সব যোগ হবে, আর কর্তন মানে তো আমরা বুঝি, কর্তন মানে হলো কাটা, এগুলো বাদ যাবে, তাহলে আমরা বেতন পেয়ে যাব। ঠিক আছে? এখানে যেগুলো আছে, যেরকম কি আছে, মূল মজুরি বা বেতন, ওভারটাইম, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, আপ্যায়ন ভাতা, ভ্রমণ ভাতা, কমিশন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, এগুলো যেগুলো আছে এগুলো সব বেতনের সাথে যোগ হয়। ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, এই অঙ্কের ক্ষেত্রে এগুলো দেওয়া থাকবে। তোমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, কোনটা উপার্জন সমূহ লেখা থাকবে না, উপার্জন এগুলো সে লেখা থাকবে না। তোমাকে বেছে নিতে হবে কোনটা বেতনের সাথে যোগ হবে আর কোনটা কর্তন হবে। ঠিক আছে? তো সেই জন্য মূল বেতন, এটাকে ইংরেজিতে বলে বেসিক। তারপর ওভারটাইম, এটা হলো শ্রমিকের ক্ষেত্রে। ওভারটাইম মানে যেরকম শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করতে হয়, সপ্তাহে একদিন ছুটি, তার সাপ্তাহিক কর্মঘণ্টা হলো 48 ঘন্টা। 48 ঘন্টা তার মানে 6 8 48, একদিন ছুটি, সপ্তাহে 7 দিন। এর বাইরে যে যদি সে কাজ করে নেয় কোম্পানি, তাহলে তাকে ওভারটাইম দিতে হবে। এরপরে কি? বাড়ি ভাড়া। তো মূল বেতনের সাথে বাড়ি ভাড়া আসে। বাড়ি ভাড়া মানে তাকে থাকার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো বাড়ি ভাড়া। যাতায়াত ভাতা, যাওয়া আসার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো যাতায়াত ভাতা। তার হলো চিকিৎসার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো চিকিৎসা ভাতা। আর একটা হলো মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কী জিনিস? মহার্ঘ ভাতা হলো হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, তো তার জন্য যে ভাতা দেওয়া হয়, কিংবা মুদ্রাস্ফীতি হয়েছে মানে মুদ্রার মান কমে গেছে, তো তখন হলো কি কর্মকর্তা জীবনযাপন করা কঠিন হয়, সেই জন্য তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। আপ্যায়ন ভাতা, তো আপ্যায়ন ভাতা কী জিনিস? সে ফ্যাক্টরিতে বা কোম্পানিতে থাকে, দুপুরের খাবার আছে, সকালের নাস্তা আছে, তো এই জন্য যে ভাতা দেওয়া হয় তাকে আপ্যায়ন ভাতা বলে। ভ্রমণ ভাতা, কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাকে ভ্রমণ করতে হয়, জার্নি করতে হয়, সেই ভাতা, কারণ জার্নির একটা খরচ আছে, সেই খরচটা কোম্পানি দিয়ে দেয়। কমিশন ভাতা, তো অনেক সময় এই কমিশন ভাতাও সে পায়। আবার বলতেছি, এগুলো তোমাকে মুখস্থ করতে, এগুলো কোশ্চেনে তোমাকে দেওয়াই থাকবে। শুধু এখানে সুবিধা, এই অঙ্কটা খুব সহজ। কেন খুব সহজ? যে এগুলো সব তোমার দেওয়াই থাকতে হবে, তোমায় শুধু করতে হবে কোনটা যোগ করবো আর কোনটা বাদ দেবো, ব্যাস। এরপরে হলো গুরুত্বপূর্ণ জিনিস, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড মানে কি? ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল কী জিনিস? মনে করো একজন কর্মচারী কিংবা কর্মকর্তা, সে সারাটা জীবন একটা কোম্পানিতে কাজ করে, তো কাজ করলে বেতন পায়, কিন্তু যখন সে অবসরে যায় তখন তার কি হবে? তো সেই জন্য কী করা হয়, তার অবসর, চাকরির পরেও যেন তার জীবন স্বাভাবিক থাকে, তার একটা আয়ের উৎস থাকে, সেই জন্য কী করা হয়, অনেক ক্ষেত্রে
কর্মচারী কিংবা কর্মকর্তা কিছু টাকা প্রতি মাসে এই প্রভিডেন্ট ফান্ডে দেয়, আবার মালিকও কিছু দেয়। বুঝে আসছে? তো সেটা হলো এই প্রভিডেন্ট ফান্ড, যাতে তার অবসরের পরে জীবনটা ভালো যায়, অবসরের পরেও তার একটা রেগুলার ইনকাম থাকে, আয় থাকে। ঠিক আছে, এটাই হলো প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ড খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কের ক্ষেত্রে এটাই হলো একটু জটিল, এটা আমরা বুঝব। তো পরে আবার এটা প্রভিডেন্ট ফান্ড, তো নিয়োগকর্তার দান। তো উপার্জনসমূহের মধ্যে প্রভিডেন্ট ফান্ড কখন আসবে? যখন হলো লেখা থাকবে হলো নিয়োগকর্তার দান, নিয়োগকর্তা দিছে এই প্রভিডেন্ট ফান্ড, তখন এটা উপার্জন সময়ের সাথে যোগ হবে। ঠিক আছে? আর যদি এই প্রভিডেন্ট ফান্ডটা কর্মচারী দেয় বা শ্রমিক দেয়, তাহলে কি হবে? এটা উপার্জনে আসবে না। তাহলে কি আসবে? এটা শুধু কর্তনে আসবে। ঠিক আছে? আমরা যখন কর্তনে আসব তখন আরও ডিটেলভাবে বলবো। কর্তনসমূহ মানে বেতন থেকে যেগুলো কাটা যাবে। কি কাটা যাবে? অগ্রিম মজুরি বা বেতন নিছে, তার প্রয়োজন হয়েছে, সে কোম্পানির কাছে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে গেছে যে আমার কিছু অগ্রিম বেতন দেন, সে অগ্রিম বেতনটা নিয়ে নিছে। তাহলে কি হবে? তাহলে সে অগ্রিমটা বেতন থেকে বাদ যাবে। সহজ। বিমা তহবিল বা যৌথ বিমা কর্তন, বিমা তহবিল, সে ফ্যাক্টরিতে কাজ করে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, তার দুর্ঘটনার সেফটির জন্য বিমা করা হয়েছে, সেই বিমা তো তাকে দিতে হবে। তো সেই জন্য ওই বিমাটাও বেতন থেকে কাটা যাবে। কল্যাণ তহবিল, তো এই কল্যাণ তহবিল হলো একটা ফান্ড যারা কর্মচারীরা তৈরি করে। কোনো কর্মচারীর কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো কিছু হলো, তো এই কল্যাণ ফান্ড থেকে তাকে সাহায্য করা হয়। তো সেই জন্য এটাও হলো কল্যাণ তহবিল, এটা মনে রাখবে, সবসময় কর্তনে বসবে, মানে বেতন থেকে বাদ যাবে। গৃহ নির্মাণ আয়কর, কর্মকর্তা ইনকাম ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স টাকা তো তাকে দিতে হবে। তো সেই জন্য এটা কর্তন সময়ের মধ্যে আসে, মানে বেতন থেকে বাদ যাবে। গৃহ নির্মাণ ঋণ কর্তন, গৃহ নির্মাণের জন্য কোম্পানি থেকে আগেই টাকা নিছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগেই টাকা নিছে, তাহলে অবশ্যই এটা বাদ যাবে। তারপর হলো প্রভিডেন্ট ফান্ড। এই যে দেখো, এইবার প্রভিডেন্ট ফান্ড আসছে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড মানে আমরা বুঝছি ভবিষ্যৎ তহবিল, যাতে কর্মচারী, কর্মকর্তার, শ্রমিক তাদের যেন অবসরের পরেও তার একটা আয়ের উৎস থাকে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড এখানে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা। কি মনে রাখবা? প্রভিডেন্ট ফান্ড যদি মালিক বা নিয়োগকর্তা দেয়, লেখা আছে প্রভিডেন্ট ফান্ড কে দিছে? নিয়োগকর্তা বা মালিক দিছে। তাহলে কি হবে? একবার এখানে আসবে আর একবার এখানে আসবে, এখানেও যোগ হবে, এখানেও আসবে। ঠিক আছে? আর যদি প্রভিডেন্ট ফান্ড যদি হলো কি করে, শুধু কর্মী দেয়, কর্মী দিছে, কর্মী টাকা দেয়, তাহলে কি হবে? এটা হলো উপার্জনে আসবেই না, শুধু কর্তনের মধ্যে আসবে। কেন কর্তনের মধ্যে আসবে? কারণ হলো মালিক যখন দিচ্ছে প্রভিডেন্ট ফান্ড, বুঝো, মালিক যখন দিচ্ছে তখন এটা শ্রমিকের জন্য উপার্জন। বুঝে আসছে? যখন আবার বলে দিচ্ছে, মালিক যখন এই টাকাটা দিচ্ছে শ্রমিককে, সুবিধা দিচ্ছে, যে প্রভিডেন্ট ফান্ড মালিক দিচ্ছে, তার মানে প্রথমে তার বেতনের সাথে আসতে, উপার্জনের মধ্যে আসতেছে। এরপরে যেহেতু এটা ফান্ডে ট্রান্সফার হবে, প্রভিডেন্ট ফান্ডে চলে যাবে, সেই জন্য কর্তন সময়ের মধ্যেও আসে। তাহলে সূত্র কি? সূত্র হলো যখন মালিক দিবে তখন উপার্জনের মধ্যেও আসবে, আবার কর্তনের মধ্যেও আসবে। কিন্তু যখন শ্রমিক নিজে দিবে, কর্মকর্তা নিজে দিবে, তখন কি হবে? উপার্জনের মধ্যে আসবে না। কেন আসবে না? সে এই উপার্জনের মানে বেতনের টাকা থেকেই তো সে হলো প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছে, সেই জন্য এই উপার্জন সময়ের মধ্যে আসবে না, আসবে শুধু কি কর্তন সময়ের মধ্যে। সহজ? বোঝা গেল? ঠিক আছে। আবার গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা, যে নিয়োগকর্তা কিংবা প্রশ্ন কিছু লেখা নেই, শুধু লেখা আছে প্রভিডেন্ট ফান্ড এত টাকা, সেখানে মালিকের পক্ষের কথা লেখা নেই, কর্মচারী দিছে সেটাও লেখা নেই। তাহলে কি হবে? তাহলে আমরা সেটা ধরবো কি? সেটা হলো আমরা হলো এই কর্তন সময়ের মধ্যে লিখব, উপার্জনের মধ্যে লিখব না। তার মানে হলো যে প্রভিডেন্ট ফান্ড কিছু লেখা নেই, মালিক পক্ষ লেখা নেই বা কর্মচারীর পক্ষ থেকে দেওয়া সেটা নেই, তখন আমরা ওটা ধরবো কর্মচারী দিছে। ঠিক আছে? সেই জন্য কর্মচারী দিলে যেরকম শুধু হলো, এই যে দেখো এখানে দেখে প্রভিডেন্ট ফান্ড, কর্মীর দান। ঠিক আছে না?
তো সেটা আসবে। কিছু না লেখা থাকলে কর্মী দিছে বলে বিবেচনা করব, ঠিক আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি, সেটা হলো যদি লেখা থাকে, কি লেখা আছে, বাড়ি ভাড়া অঙ্কের মধ্যে লেখা থাকে, প্রত্যেকটা অঙ্কের প্রায় লেখা থাকে, বাড়ি ভাড়া 60%, উৎসব ভাতা 50%, চিকিৎসা ভাতা 25%, প্রভিডেন্ট ফান্ড 10%। তাহলে 60% মূল অ্যামাউন্টটা কত, যার উপর 60% ধরবো, তো এই মূল অ্যামাউন্ট হবে মূল বেতনের উপর পার্সেন্টেজ ধরতে হবে। যেরকম ধরা যাক মূল বেতন হলো কত, 10,000 টাকা, তাহলে বাড়ি ভাড়া কত হবে, এই মূল বেতনের হলো 60%, তার মানে হলো 10,000 টাকা 60% মানে কত, 6,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া কত, 6,000 টাকা। তা উৎসব ভাতা 50%, তাহলে এই ভাতাটা কার উপর পার্সেন্টেজ হবে, মূল বেতনের উপর পার্সেন্টেজ হবে। 10,000 টাকা 50% মানে 5,000 টাকা। চিকিৎসা ভাতা 25%, তাহলে মূল বেতনের উপর এই পার্সেন্টেজ হবে, তাহলে কত হবে, 2,500 টাকা। প্রভিডেন্ট ফান্ড হলো 10%, 10,000 টাকা 10% মানে 1,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড 1,000 টাকা। তাহলে এগুলো যত পার্সেন্টেজ থাকবে সে পার্সেন্ট কার উপরে হবে, মূল বেতনের সাথে হবে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব হলো বেতন ও মজুরির জাবেদা। তাহলে প্রথমে হলো প্রতিষ্ঠানের নাম, এরপর হলো জাবেদা দাখিলা। তারিখটা একটু বুঝতে হবে। বেতন কি হয়, বেতন সবসময় মাসের শেষে, এই হলো বেতন ও মজুরি শীটটা তৈরি করা হয়। সেই জন্য ডেট কি দেওয়া হয়, 2025 জানুয়ারি 31 তারিখ, কারণ আমরা এখানে বেতন দিচ্ছি না, বেতনের শীটটা তৈরি করতেছি, বুঝতে হবে, ঠিক আছে। সেজন্য ডেট হবে সবসময় মাসের শেষ তারিখে। জানুয়ারি হলে জানুয়ারির শেষ তারিখ, ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, মার্চ হলে মার্চ, এরকম সবগুলোর শেষ তারিখে। আচ্ছা, তাহলে কি হলো, প্রথম হলো কি হলো, বেতনকে হিসাবভুক্ত করতে হবে। তাহলে জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট আর প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। প্রদেয় বেতন হিসাব মানে পুরা মাস একজন শ্রমিক সে চাকরি করছে, এখন তার বেতন প্রাপ্য হয়েছে, তার বেতন প্রাপ্য হয়েছে মানে প্রতিষ্ঠানে সেটা প্রদেয়, প্রতিষ্ঠানের জন্য সেটা হলো দায়, বুঝে আসছে, সেই জন্য প্রদেয় বেতন হিসাব। আচ্ছা, তাহলে এটা হলো কি বেতন হিসাবভুক্ত করার জাবেদা। অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্টের ক্ষেত্রে সবসময় যে আমরা কিছুক্ষণ আগে যে করলাম, সমস্ত যে উপার্জন, মোট যে উপার্জন, যতগুলো উপার্জন আছে সেই উপার্জনের মোট যেটা হবে সেটা আমরা এখানে লিখব। একই অ্যামাউন্ট ডেবিট করব, একই অ্যামাউন্ট ক্রেডিট করব। এখানে গুরুত্বপূর্ণ হলো এখানে কর্তন সমূহ আসবে না, শুধু উপার্জন সমূহ আসবে, বুঝে আসছে। এরপরে হলো কি, এই জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকটা জাবেদা একটার সাথে আর একটা সম্পর্কিত। যেরকম আমরা এখানে পেলাম প্রদেয় বেতন হিসাব, এই প্রদেয় বেতন হিসাবে এখানে আসবে, এবং হলো এখানে ক্রেডিট হয়েছে, এখানে হবে ডেবিট, ঠিক আছে। প্রদেয় বেতন হিসাব, তো প্রদেয় বেতন হিসাবের মধ্যে এইবারে আমরা লিখব, এখানে কিন্তু আমরা শুধু মোট উপার্জন দিছি, এইবারে আমরা আসব এখানে কর্তন সমূহ আসবে, কর্তন সমূহ বাদ যাবে এখানে, ঠিক আছে। প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতনের অ্যামাউন্ট কত হবে, এই মোট উপার্জনের অ্যামাউন্ট, ঠিক আছে। এরপরে যতগুলো কর্তন আছে, কর্তন 2টা থাক, 3টা থাক, 5টা থাক, সব এখানে আসবে। যেরকম আয়কর কর্তন এটা আসবে, তারপরে হলো অ্যাডভান্স নিছে, অগ্রিম নিছে, বেতন অগ্রিম নিছে, সেটা আসবে। এভাবে সব কর্তন এখানে আসবে এবং সেগুলোর অ্যামাউন্ট এখানে বসবে, ঠিক আছে। এই সব কর্তন নেওয়ার পরে সব কর্তনগুলো যোগ করে এই মোট উপার্জন যেটা আছে, এই যে দেখো, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট হলো কি প্রদেয় ভাউচার হিসাব। এটা নাম কি হবে, প্রদেয় ভাউচার হিসাব। প্রদেয় ভাউচার হিসাব পাবো কীভাবে, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যে অ্যামাউন্ট হবে সেটা হলো প্রদেয় ভাউচার হিসাব, সেটা কি ক্রেডিট অ্যামাউন্ট লিখলাম। এরপরে কি, এরপরে হলো আমরা এখানে প্রদেয় ভাউচার হিসাব পেলাম, এই প্রদেয় ভাউচার হিসাব এখানে আমরা ট্রান্সফার করলাম, কারণ আমরা আগেই বলছি প্রত্যেকটা একটার সাথে আর একটা হিসাব সম্পর্কিত। এখানে আমরা প্রদেয় বেতন পাইছি,
ক্রেডিট করছে, প্রদেয় বেতনকে আমরা আবার ডেবিট করছি। এখানে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট পাইছি, এটা আমরা আবার ডেবিট করব। ঠিক আছে, প্রদেয় ভাউচার হিসাব মানে কি, যে কর্মচারীদের বেতনের আগে একটা ভাউচার দেওয়া হয়, সেখানে লেখা থাকে, তার সব কিছু লেখা থাকে। কি লেখা থাকে? তার কত টাকা বেতন এবং বিভিন্ন খাতে যে কর্তন হয়েছে সেগুলো বাদ দেওয়ার পরে সে হলো কত টাকা অ্যাকচুয়াল বেতন পাচ্ছে, সেটাই হলো ভাউচার, প্রদেয় ভাউচার হিসাব। তো এই প্রদেয় ভাউচার হিসাব যেটা থাকে সেটা হলো ডেবিট, আর হলো নগদান হিসাব ক্রেডিট। মানে এখন তাকে বেতন দেওয়া হলো, নিট বেতন প্রদান করা হলো। তার মানে হলো তার যে মোট উপার্জন ছিল, উপার্জনের থেকে সমস্ত কর্তনসমূহ বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে এখন যেটা থাকলো সেটা হলো তাকে ক্যাশ বা ব্যাংকে দেওয়া হলো। ঠিক আছে, তোমরা এখানে নগদানও লিখতে পারো বা ব্যাংকও লিখতে পারো, তবে যে কোনো একটা লিখবা। ঠিক আছে, একেবারে সহজ জাবেদা। আবার বলতেছি, প্রথমে হলো বেতন হিসাব ডেবিট, আবার হলো কি প্রদেয় বেতন হিসাব ডেবিট ক্রেডিট। প্রদেয় বেতন হিসাব মানে কি, প্রদেয় যেই বেতনটা প্রদেয় করা মানে মোট উপার্জনের যে অ্যামাউন্ট সেটা এখানে বুঝবে। তারপর আমরা এই প্রদেয় বেতনটা এখানে নিয়ে আসবো। এখানে কি হলো যে এখানে হলো কর্তন সমূহকে হিসাবভুক্ত করা হলো। ঠিক আছে, তো মোট উপার্জন থেকে সমস্ত কর্তন বাদ দেওয়ার পরে হলো পাওয়া গেল প্রদেয় ভাউচার হিসাব। এই প্রদেয় ভাউচার হিসাব যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাই শ্রমিক বা কর্মকর্তাকে প্রদান করা হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।